বছর ৮ আগে একটি ছেলের বিয়ে হয়। দুই বাড়ি থেকে দেখাশোনা করেই স্থির করা হয় যে এই বাড়িতেই তারা তাদের ছেলেমেয়ের বিয়ে দেবে। এবার সেই সময় কিন্তু সব কিছু খুব স্বাভাবিক ছিল। মেয়েটিও ঠিকঠাক করে কথা বলে ছেলেটির সাথে, ছেলেটিরও মেয়েটিকে ভালো লাগে, সব কিছু ছিল একদম নর্মাল। এবং পরিবারের ঠিক করা একটি নির্দিষ্ট দিনে ওদের বিয়েও হয়ে যায়। কিন্তু যেই সময় ছেলেটির সাথে মেয়েটির বিয়ে হয় সেই সময় কিন্তু মেয়েটির একটি প্রেমিক ছিল, এবং তার যে প্রেমিক ছিল সেটা কিন্তু মেয়েটির বাড়ি থেকে জানতো। কিন্তু মেয়েটির বাড়ি থেকে সেই মেয়েটির প্রেমিককে মেনে নেয়নি। অবশ্যই কিছু কারণও ছিল না মেনে নেওয়ার। এবারে এই বিষয়টা নিয়ে মেয়েটির সাথে মেয়েটির বাড়ির লোকের ঝামেলা হয়, অশান্তি হয়। তো তখন মেয়েটির বাবা মা ভাবে যে মেয়েকে আমরা বিয়ে দিয়ে দেবো। মেয়েকে বলে যে দেখো, আমরা তোমার এই সম্পর্কটা মেনে নিচ্ছি না, তোমাকে জীবনে আগে এগোতে হবে, তো তোমাকে আমরা বিয়ে দেব। অশান্তি হয়, তারপরে মেয়েটি মেনে যায়। এবার এই বিয়েটা যখন হয়ে যায়, মেয়েটির বাড়ির লোক তো ভাবে যে ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু বিয়ের পরেও মেয়েটি কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক বজায় রাখে। এবং এরপরে ঘটনাটা যেদিকে মোড় নেয় সেটা কিন্তু অত্যন্ত নাটকীয়ভাবে পুরো সিনারিওটা কিছুদিনের মধ্যে একদম চেঞ্জ হয়ে যায়। এবং ছেলেটির জীবনে কিন্তু একটা খুব খারাপ সময় নেমে আসে। এবং সেটা কি, সেটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে কিন্তু পুরো ঘটনাটা আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি শুনতে হবে। আশা করছি এটা খুব ভালো লাগবে। ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, এবং এটা থেকে না মানে আজকের দিনে যেসব ঘটনা আমরা শুনতে পাচ্ছি খুব রেলিভেন্ট একটা ঘটনা। অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, এবং মানুষ যে কত ভুল ভ্রান্তির মধ্যে থাকে, এবং সেই ভুল ভ্রান্তি থেকে মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে ইচ্ছে করে খারাপ জিনিসের প্রতি যে মানুষ আকৃষ্ট হচ্ছে আস্তে আস্তে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি সেই জন্য সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। এইটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে অন্তরা লিখে পাঠিয়েছে। তো আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশনে যেটা বললাম, তো সেরকমই একটি ফ্যামিলি, সেই ফ্যামিলি দুটো আর কি, ছেলেটির ফ্যামিলি এবং মেয়েটির ফ্যামিলি, দুটো ফ্যামিলি কিন্তু একটা মধ্যবিত্ত বাড়ি। মোটামুটি তাদের হেসে খেলে সংসার চলে যায়। তো বুঝতেই পাচ্ছেন, একটি মেয়ের বাড়ি থেকে সবসময় চায় যে তারা তাদের মেয়েকে এমন একটি ছেলের সাথে বিয়ে দেবে যার সাথে তাদের মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। তো তারা যখন মেয়েটিকে বলে যে আমরা তোমার বিয়ের জন্য চিন্তাভাবনা করছি, তো তখন মেয়েটি বলে যে সে একজনকে ভালোবাসে, একজনকে খুব পছন্দ করে। স্বাভাবিকভাবেই মেয়েটির বাড়ির লোক জিজ্ঞেস করে তাকে যে কে সেই ছেলে। তো মেয়েটি বলে যে ঠিক আছে, তোমাদের সাথে আমি তার পরিচয় করাবো, তার বিষয়ে বলবো। তো মেয়েটির সাথে ছেলেটির 2 বছরের সম্পর্ক ছিল। এবার যখন মেয়েটি ছেলেটির সাথে তার বাড়ির লোকের আলাপ করায়, তো বাড়ির লোকের কিন্তু ছেলেটিকে ভালো লাগে না, এবং তারা ছেলেটির সম্পর্কে যেটা শোনে বা যেটা তাদের মনে হয় সেটা তারা মেয়েটিকে জানায় যে দেখো, এই ছেলেটি তোমার জন্য একদমই ভালো হবে না, তো আমরা তোমার সাথে এর বিয়ে দিতে পারবো না। এবার এই কথা শোনার পরে তো মেয়েটির খুব রাগ হয়। সে বলে যে না, আমি এই ছেলেটিকেই বিয়ে করব। তো মেয়েটির বাবা মা বলে যে না, এটা হবে না, আমরা যেটা ঠিক করেছি সেটাই তোমাকে মানতে হবে। এইবারে অশান্তি শুরু। তো মেয়ের বাড়ির লোক সরাসরি বলে দেয় যে আমরা এভাবে বিয়ে দেব না। এদিকে অশান্তি আস্তে আস্তে বাড়তে থাকে, এবং একটা সময় সে তখন তার বয়ফ্রেন্ডকে বলে যে চলো আমরা পালিয়ে যাই। এবার ছেলেটি বলে যে দেখো, আমি তো এখন তোমাকে নিয়ে ওভাবে পালাতে পারবো না, আমার এখন সেই অবস্থা নেই, আমাকে একটু সময় দাও।
এবার এই সময়টা তো আর নেই মেয়েটার কাছে। তো তখন বাধ্য হয়ে অশান্তি আরও বাড়ে এবং মেয়েটি তখন মেনে নিতে বাধ্য হয় বাবা মায়ের কথা। তো তারা যে ছেলেটিকে পছন্দ করে সেই ছেলেটির সাথে মেয়েটির বিয়ে ফিক্স করে দেয়। এবার ছেলেপক্ষরও মেয়েটিকে দেখে বেশ ভালো লাগে। যাই হোক, ওদের বিয়ের দিন স্থির হয়ে গেল। এবার এই যে বিয়েটা স্থির হলো, সেখানে কিন্তু মেয়েটি চাইলে যার সাথে বিয়ে স্থির হয়েছিল তাকে সব কথা জানাতে পারতো, বাট মেয়েটি কিছু জানায় না। সে ছেলেটির সাথে অত্যন্ত স্বাভাবিক বিহেভ করে এবং তাকে বলেও যে হ্যাঁ, আমার তোমাকে পছন্দ। এবার একটা নির্দিষ্ট দিনে সুন্দর করে ওদের বিয়েও হয়ে গেল। এবার এই অবধি কিন্তু সব কিছু খুব নর্মাল ছিল। এবার এই যে মেয়েটির যে বয়ফ্রেন্ড ছিল, মেয়েটি যখন তার বয়ফ্রেন্ডকে পুরো বিষয়টা জানায়, তো ওর বয়ফ্রেন্ড বলে যে ঠিক আছে, তুমি আপাতত বিয়ে করে নাও, তারপরে আমি সুযোগ সুবিধা করে তোমাকে আমি ওইখান থেকে নিয়ে আসবো, তুমি তখন তোমার বরকে ছেড়ে আমার সাথে থাকবে। মেয়েটিও তাতে রাজি হয়ে গেল এবং বিয়েও করে নিল। এবার বিয়ের পরে ছেলেটি তো খুব খুশি, বউকে নিয়ে নতুন করে সংসার করবে, নতুন করে জীবনটাকে গুছিয়ে নেবে, আর 5টা ভালো ছেলে, সাংসারিক মানে যার মন মানসিকতা আছে সেরকম ছেলেরা যেরকম ভাবে, সেই ছেলেটিও সেরকমই ভেবেছে। এবার ঘটনা হচ্ছে, বিয়ের পর থেকে প্রথম ছেলেটি বুঝতে পারে না, কিন্তু কিছুদিন পরে ছেলেটি লক্ষ্য করে যে তার স্ত্রী কারোর সাথে ফোনে কথা বলে এবং লুকিয়ে কথা বলে। মানে ছেলে হয়তো ওর বর ঢুকছে, মেয়েটা ফোনটা কেটে দিল, এবার হয়তো ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছে যে তুমি কার সাথে কথা বলছিলে। কখনো বলে বাড়িতে কথা বলছিলাম, কখনো বলছে আমি আমার বোনের সাথে কথা বলছিলাম, কখনো বলছে আমার মায়ের সাথে কথা বলছিলাম। এবার ছেলেটি প্রথম সেটা বিশ্বাসও করে, কিন্তু তারপর খেয়াল করে, মানে একদিনও স্পষ্ট শুনেছে যে ফোনের ওপারে যে রয়েছে তার একটা ছেলের গলা। কিন্তু যখন ওর হাজবেন্ড জিজ্ঞেস করে মেয়েটিকে যে তুমি কার সাথে কথা বলছিলে, বলে আমার বোনের সাথে কথা বলছিলাম। তোর ব্যাপারটা একটু অড লাগে। তো এবার একদিন কি করে, ছেলেটি তার স্ত্রীকে কিন্তু খুব বিশ্বাস করতো। প্রথম মেয়েটা যা বলেছে ছেলেটা কিন্তু সবটাই বিশ্বাস করেছে। কিন্তু পরে যখন বুঝতে পারে যে আমার স্ত্রী আমাকে মিথ্যে কথা বলছে, স্বাভাবিকভাবেই ওর খুব খারাপ লাগে। তো একদিন ওর ওয়াইফকে বেশ মানে আর কি চাপ দিয়ে জিজ্ঞেস করে যে তুমি কেন আমাকে মিথ্যে বল, তুমি কার সাথে কথা বলছিলে। তো তখন ওর বউ ওকে বলে, মানে বাধ্য হয় আর কি, কারণ ছেলেটা ফোন দেখতে চায়, নাম্বার চায়। তো তখন দেখছে যে আর তো আমি লুকোতে পারবো না, তো তখনও সব কথা বলে দেয় যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি তার সাথে কথা বলছিলাম। তো ছেলেটি স্বাভাবিকভাবেই প্রশ্ন করে যে তোমার যখন বয়ফ্রেন্ড আছে, তুমি তার সাথে বিয়ের পরেও যোগাযোগ রাখছো, তা তুমি আমাকে কেন বিয়ে করলে। তো বলে যে আমার বিয়ের ইচ্ছে ছিল না, আমাকে আমার বাবা মা জোর করেছে, তাই আমি বিয়ে করেছিলাম। স্বাভাবিকভাবে এরকম একটা ইররেসপন্সিবলের মতো কথাবার্তা বলে যে কোনো ছেলেরই রাগ হবে। তো ওরও রাগ হয় যে তুমি আমাকে কথাটা বলতে পারতে, আর তুমি তাহলে বিয়ে করতে না, কিন্তু তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে। এবার ছেলেটার ফ্যামিলি খুবই ভালো, সাদামাটা একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে ডিভোর্স হয় না, মানে সবাই সবার সাথে খুব ভালোভাবে মিলেমিশে থাকে। এবং ছেলেটিও কিন্তু মানে মেয়েটির সমস্ত কথা শুনে মেয়েটাকে এটাও বলে যে দেখো, যা হবার হয়ে গেছে, তুমি যদি আজকে থেকেও নিজেকে শুধরে নাও, তুমি যদি আজকে থেকে তোমার বয়ফ্রেন্ডের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে মন দিয়ে সংসার করতে চাও, তাতে কিন্তু আমার কোনো অসুবিধে নেই, আমরা নতুন করে শুরু করতেই পারি, সবে আমাদের বিয়ে হয়েছে। মানে তখন বিয়ে হয়েছে ওই 4-5 মাস হয়েছে, 4-5 মাসের মধ্যে এই অবস্থা। এবার ছেলেটা যখন মেয়েটাকে বলে যে আমরা নতুন করে আবার শুরু করি, ঠিক আছে তোমার একজন প্রেমিক ছিল, বাড়ি থেকে মেনে নেয়নি, তুমি আমাকে বিয়ে করেছো, তুমিও আমাকে হয়তো সেভাবে মন থেকে মেনে নিতে পারছো না, এটা হতে পারে, তুমি সময় নাও, কিন্তু তুমি এভাবে বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগটা রেখো না। এবং মেয়েটি এখানে ছেলেটির এই যে ভালো মানসিকতা বা এই যে উদার যে একটা মন, সেটার একটা যাকে বলে সুযোগ নেয়। এবার কেন সুযোগটা নিয়েছিল সেটা আমি বলি, আর কি সুযোগ নিয়েছিল সেটাও বলছি। মেয়েটি তখন বলে যে ঠিক আছে, আমি আবার নতুন করে সব কিছু শুরু করছি, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ রাখবো না, আমি তোমার সাথেই সংসার করব। এবার ছেলেটার খারাপ লেগেছিল, কিন্তু তারপরে ভাবে যে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আমিও সেভাবে মেয়েটিকে অত জিজ্ঞেস করার বা অত বিয়ের আগে অত কথা বলার সময় পাইনি, তো ঠিক আছে, ও ভুল করে ফেলেছে, ও যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে, একটা সুযোগ দেওয়া যেতে পারে। এবার এইখানে মেয়েটা একটা চাল চালে। তার সেই চালটা হচ্ছে, মেয়েটি যখন তার স্বামীর কাছে সমস্ত কথা বলে দেয় যে হ্যাঁ আমার এরকম বয়ফ্রেন্ড আছে, তো তখন কিন্তু মেয়েটা তার বয়ফ্রেন্ডকেও কথাটা জানায় যে আমি আমার স্বামীর কাছে ধরা পড়ে গেছি, এখন আমি কি করব বলো, তাহলে আমরা পালিয়ে যাই বা আমি ডিভোর্স নিয়ে নিই। তো তখন ওর বয়ফ্রেন্ড বলে যে দেখো, আমার আরও 5 মাস সময় অন্তত লাগবে, 5 মাস পরে আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো এবং
যখন তুমি ওই বাড়ি ছেড়ে আসবে তখন তুমি একবারে ডিভোর্স ফাইল করে আসবে, না তো আমরা বিয়ে করতে পারবো না। আর এই সমস্ত ডিভোর্স হওয়া হেনা তেনা এসব হতেও 2-3 মাস সময় লেগে যেতে পারে। তো তার মধ্যে আমি একটা ভালো ফ্ল্যাট নিয়ে নেবো, ফ্ল্যাট মানে কিনে নেব। এবং ওকে জিজ্ঞেস করে যে তুমি ফ্ল্যাটের কীরকম রং করাতে চাও, কীরকম ইন্টেরিয়ার ডিজাইন করাবে, সমস্ত কিছু মেয়েটার থেকে জিজ্ঞেস করে এবং বলে যে তুমি আর কটা মাস সংসারে টিকে যাও। এবার ঘটনা হচ্ছে যে এইখানে মেয়েটা ভাবে যে আমি যদি এখন আমার হাজব্যান্ডকে বলি যে আমার বয়ফ্রেন্ডের আরও 5-6 মাস সময় লাগবে, সেই জন্য আমি তোমার সাথে থাকবো, তাহলে তো আমার হাজব্যান্ড আমাকে থাকতে দেবে না, আমার বাড়িতে জানিয়ে দেবে বিষয়টা। তো সেই সুযোগটা নেওয়ার জন্য মেয়েটি তখন ওর বরকে বলে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে আমি তোমার সাথেই সংসার করব। এবার ছেলেটা তো মনে মনে খুশি যে ঠিক আছে, বউ আমার সাথেই সম্পর্ক রাখছে, বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে। কিন্তু এদিকে ওর বয়ফ্রেন্ডের সাথে কিন্তু তলায় তলায় সম্পর্কটা আরও মজবুত করে রাখতে শুরু করে এবং আরও বেশি লুকিয়ে কথা বলতো ওরা, কারণ ওর বরকে বলেছে যে আমি আর বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখছি না। এইভাবে চলতে থাকে। এইবারে 5 মাস কেটে গেছে, মেয়েটাও আস্তে আস্তে ভাবছে যে আমি আর কতদিন নাটক করব, এভাবে নাটক করে থাকা যায়। তো ওর বয়ফ্রেন্ডকে বলে যে দেখো 5 মাস তো হয়ে গেল, আর তুমি মোটামুটি ফ্ল্যাটও কিনে নিয়েছো, তুমি কাজও মোটামুটি করেছো, বাকি যা আছে সেগুলো আমি তোমার সাথে চলে আসি, তারপর না হয় করা যাবে। আর আমার হাজব্যান্ড, যেটুকু যা বুঝলাম এই 6 মাসে আমার হাজব্যান্ড ভালো মানুষ, খারাপ মানুষ নয়। 6 মাসেরও বেশি হয়ে গেছিলো। বলছে যে আমি যদি ওকে বলি আমাকে ডিভোর্স দিতে, ও আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তো তখন বলে যে ঠিক আছে, নেক্সট মান্থে আমি তোমাকে সবের 2-3 দিন আগে বলে দেবো, তুমি 2-3 দিন আগে কথাটা জানিয়ে দেবে, জানিয়ে দিয়ে তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে আমার সাথে চলে আসবে। সব ঠিকঠাক। এবার মেয়েটি তো মনে মনে ভাবছে আজ বলবো কাল বলবো। এইবার হঠাৎ করে যে ঘটনাটা ঘটলো, মানে বলে না যে একটা যদি মানুষকে তুমি ঠকাও, হ্যাঁ, একটা সাদাসিধে মানুষকে, তোমার স্বামী তো তোমাকে বিশ্বাস করেছিল, সে বিয়ের পরে যখন জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি আজও কথা বলছো, সেটা তার কাছে একটা যথেষ্ট শকিং, যথেষ্ট অপমানজনক ছিল। বাট এখানে মেয়েটির সাথে কিন্তু তার বয়ফ্রেন্ড ধোঁকা করলো। কীরকম ব্যাপার হলো শুনুন। যেটা ও লিখেছে যে মেয়েটি জানতে পারে যে ওর বয়ফ্রেন্ড 3 দিন আগে বিয়ে করেছে, এবং সেই বিয়েটা কিন্তু খুব ছোটোখাটো বিয়ে নয়, একদম প্রপার অনুষ্ঠান করে বিয়ে হয়েছে। আর যেহেতু যে মেয়েটি আর কি এই সম্পর্কে ছিল, সেই মেয়েটির বিয়ে হয়ে গেছিলো, ও খুব বেশি ওর স্বামী শ্বশুরবাড়ির লোকের সামনে খুব একটা ফোন ইউজ করতো না, খুব বেশি কমন ফ্রেন্ডদের সাথে আর কথা বলতো না, তাই ও খবরটা পায়নি। কিন্তু বিয়ে হয়ে যাওয়া 3 দিন পর ওর কাছে খবর আসে এবং ছবি আসে, রীতিমতো ফটোগ্রাফস আসে যে ওর বিয়ে হয়ে গেছে। এটা দেখে মেয়েটির পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ভাবছে যে আমাকে বললো যে তুমি কোন লোকালিটিতে থাকবে, না যখন আমরা ফ্ল্যাট চুজ করেছি, আমরা একসাথে, আমাকে ও লিঙ্কগুলো পাঠিয়েছে, ফ্ল্যাট চুজ করেছি, ফ্ল্যাটের ভিতরে কি কালার হবে আমরা চুজ করেছি, কোথায় কি ইন্টেরিয়র ডেকোরেশন হবে সেটা চুজ করেছি। আর এত কিছুর পরেও বিয়েটা করলো কী করে? আর যাকে বিয়ে করেছে সেই মেয়েটা ওদের কোনো চেনা পরিচিত কেউ নয়, মানে এটা কোনো হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে সেটা নয়, রীতিমতো দেখাশুনো করে অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে ওদের বিয়ে হয়েছে। এবং এই 3 দিন ওকে ওর বয়ফ্রেন্ড বলেছিল যে দেখো আমি একটা অফিসিয়াল কাজে যাচ্ছি, আমি অনেক বড় বড় লোকেদের সাথে থাকবো, আমার সব সিনিয়র ম্যানেজারদের সাথে থাকবো, তুমি কিন্তু আমায় কল করবে না, আমি তোমাকে মেসেজ করে নেব। এবং এই 3 দিনে ছেলেটা ওকে ঠিক 2টো মেসেজ করেছিল। এবার ও তো প্রচণ্ড আর কি শক পেয়েছে। ও ভাবছে যে আমি আমার এত ভালো হাজব্যান্ড রয়েছে, এবং এখানে আবার আরেকটা খুব টুইস্ট আছে, সেটা হচ্ছে এই বয়ফ্রেন্ডের বিয়ের খবরটা পাওয়ার ঠিক আগের রাতে মেয়েটি তার হাজব্যান্ডের সাথে তুমুল ঝগড়া করে, ইচ্ছে করেই একটা ইস্যু তৈরি করে ঝগড়া করে মেয়েটি নিজেই, যাতে 2-3 দিন পরে মেয়েটা বলতে পারে যে না আমি আর তোমার সাথে থাকতে চাই না বা এরকম কিছু। সেই ক্ষেত্রটা প্রস্তুত করার জন্য ওর হাজব্যান্ডের সাথে ইচ্ছে করে ঝগড়া করে, এবং শুধু ঝগড়া করে তা নয়, ওর শ্বশুর শাশুড়ি সবার সাথে ঝগড়া করেছিল ইচ্ছে করে, ও নিজেই আর কি একটা ইস্যু ক্রিয়েট করে নিজে থেকেই ঝগড়াটা করে। এবার ও ভাবছে যে আমার স্বামী এত ভালো, আমার শ্বশুর শাশুড়ি এত ভালো, আমি এদের সাথে এত খারাপ ব্যবহার করলাম, আমি আমার স্বামীকে দিনের পর দিন ঠকালাম এই ছেলেটার জন্য। ওর এত খারাপ লাগে যে ও না নিজেকে আর নিজে ক্ষমা করতে পারে না। এবং খারাপ লাগার থেকেও বড় কথা হচ্ছে যে ওর বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসতো। বয়ফ্রেন্ড যে ওকে এইভাবে
মানে চোখে ধুলো দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে নেবে, ওকে যে এতদিন ধরে বোকা বানিয়েছিল, এই অপমানটাও নিতে পারে না। এবং এই অপমানটা না নিতে পেরে মেয়েটি কিন্তু আত্মহননের পথ বেছে নেয়। এইবার ব্যাপারটা একদম সিনারিওটা পুরো চেঞ্জ হয়ে গেল। এই যে হঠাৎ করে মেয়েটি একটা এরকম মানে ভুল ডিসিশনই আমি বলবো, ভুল ডিসিশন নিয়ে নিল, নিজেকে শেষ করে দিল, এই খবরটা মুহূর্তের মধ্যে চাউর হয়ে গেল। এবং মেয়েটি একটা ছোট্ট নোট লেখে, সেই নোটে মেয়েটি সমস্ত কথা লিখে যায়, যে এই ঘটনা ঘটেছে এইগুলো লিখে যায়, এবং লিখে নিজেরই ওই ঘরের মধ্যে বেডরুমে কোথাও একটা ওই ছোট্ট ডায়েরিটা রেখে দেয়। এবার ছেলের বাড়ির লোক যখন প্রথম এই সিন দেখে যে মেয়েটা এরকম কাজ করেছে, ওরা তো মানে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কান্নাকাটি, মেয়ের বাড়িতে খবর যায়। এবার এইখানে দেখুন মানুষ কীরকম হয়। অবশ্যই তাদের মেয়ে চলে গেছে, এটা তাদের কাছে একটা বিশাল শোক। তারা তখন যখন এসে ব্যাপারটা জানতে পারে, মেয়ের মা বাবা, তার সে অনেক আত্মীয় স্বজন, তার খুড়তুতো দাদা বোন সবাই এসে তারা সরাসরি তার স্বামীকে দোষারোপ করতে থাকে যে নিশ্চয়ই এই ছেলেটাই কিছু খারাপ করেছে, তাই জন্য আমার মেয়ে একটা এরকম কিছু ঘটিয়েছে। এবং ওইখানে যখন এরকম মেয়েটা রয়েছে, এবার বাড়ির লোক তার অত কিছু খোঁজেনি, তারা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এবার ওই ঘরের মধ্যে ও নোটটা রেখেছিল, সেই নোটটা পরে ওর এক বোনের হাতে, ঠিক আছে, ওর খুড়তুতো বোনের হাতে। তো মেয়েটা কী করে ওই নোটটা নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। ভালো কথা, ঢুকিয়েছে। এবার মেয়েটির বাড়ির লোক বলছে এই বর বাজে, শ্বশুর শাশুড়ি বাজে, এর উপরে অত্যাচার করতে, এরকম নানান কেস দিয়ে দেয়। এবার যে ছেলেটা মানে ওর যে বর ছিল, সে তো বুঝতে পারছে না যে কি হলো ব্যাপারটা, কারণ দুদিন আগে সে ঝগড়া করেছে। এবার ভাবছে যে খুব সাধারণ একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, এবং সব থেকে বাজে কথা ওই বলেছে, তারপরে ও একটা এরকম ডিসিশন নিল। মানে কোথাও একটা না ছেলেটা বুঝতে পারছিল যে একটা বিশাল কিছু গন্ডগোল হচ্ছে, কারণ ওর সাথে মানে দুদিন আগে খুব ঝগড়া করেছিল, কিন্তু যেদিন ঘটনাটা ঘটায় তার আগের মুহূর্ত অবধি কিন্তু ওর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, বা মেয়েটাকে দেখে কিন্তু ওরকম কিছু মনে হয়নি। মানে মেয়েটা কি করে, দুপুরবেলার খবরটা পায়, ছবি দেখতে পায়, এবং ঘটনাটা ঘটায় বিকেলের একটু আগে। এর মাঝখানে কিন্তু কোনো অশান্তি হয়নি, আগের দিনও কিছু হয়নি। এবং দুদিন আগে যে অশান্তিটা হয়েছিল সেটা কিন্তু মেয়েটাই যেচে পড়ে অশান্তিটা করে, ছেলেটা নয়। তো যাই হোক, ছেলেটা ফেঁসে গেল। এবার মেয়ের বাড়ির লোক কমপ্লেন করে দেয়, ফেঁসে গেল। এবার এখানে ব্যাপার হচ্ছে, মেয়েটার বাড়ির লোক কিন্তু জানতো ব্যাপারটা কি, কারণ ওই মেয়েটা যে মেয়ের ওই চিরকুটটা পেয়েছিল, ওই ছোট ডায়েরিটা পেয়েছিল, সে কিন্তু জিনিসটা এসে মেয়েটির মায়ের হাতে দিয়েছিল পরে। কিন্তু ওরা কি ব্যাপারটা চেপে যায়। এবার কারণ মেয়ের কিছু একটা বেরিয়ে পড়বে, কারণ ওই ছেলেটারও বিয়ে হয়ে গেছে। যাই হোক, তো ওরা আর কিছু করে না। এদিকে থানা পুলিশ হলো, ছেলেটারকে কিছুদিন জেলেও থাকতে হলো। কিন্তু ছেলেটা মনে মনে, মানে ওর যে বর, সে কিন্তু মনে মনে জানতো যে আমি কোনো ভুল করিনি, এবং ও যে আমাকে এই কথাগুলো বলেছিল মাস কয়েক আগে, সেটাও কিন্তু ও পুলিশকে জানিয়ে দেয়। এবার দেখুন, জানালেও যে কোনো কিছু ইনভেস্টিগেশন হতে তো সময় লাগে, আমাদের ইন্ডিয়াতে এগুলো বেশ টাইম টেকিং। তো কিছুদিন ওকে মানে পুলিশ হেফাজতে থাকতে হয়, অনেক ইনভেস্টিগেশন হয়, করতে করতে 2 বছর কেটে যায়। 2 বছর কেটে যাওয়ার পরে আলটিমেটলি যখন মেয়ের মাও বুঝতে পারে যে শুধু পরের ছেলেকে ফাঁসিয়ে তো লাভ নেই, এ তো কোনোভাবেই কোনো কিছুর সাথে জড়িত ছিল না, তো তিনি তারপরে বলে যে হ্যাঁ, একটা এরকম জিনিস পাওয়া গেছে, এটাও কবে কি লিখেছে, এই ব্যাপার আছে। তো সেটা যখন কোর্টে পেশ করা হয়, তখন বিষয়টা ক্লিয়ার হয় যে মেয়েটির মৃত্যুর জন্য অ্যাটলিস্ট এই ছেলেটা দায়ী নয়। এবং ওই যে চিরকুটটা লিখেছিল তাতে কিন্তু ওই ছেলেটার কথাতেও, মানে ওই ছেলেটার বিষয়ে এটা লেখা ছিল না যে ওর জন্য আমি এটা করছি, সেটাও কিন্তু মানে ও ওই ছেলেটাকেও কিন্তু দোষারোপ করেনি। যাই হোক, প্রমাণ হতে হতে 2 বছর চলে গেল, মানে 2 বছর একটু বেশি টাইমই চলে গেল। এবার 2 বছরের বেশি টাইম যখন চলে গেল, আলটিমেটলি ছেলেটার উপরে যে অ্যালিগেশন ছিল সেটা পুরোপুরি মিটে গেল। তো ছেলের বাড়ির লোক তো মানে হাঁপ ছেড়ে বাঁচলো। এবার যা হয় আর কি, ছেলেটির একটা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা অবশ্যই চেয়েছিল যে তাদের ছেলে বিয়ে করবে, সুখে শান্তিতে সংসার করবে, তারা এটাই চেয়েছিল। কিন্তু সেটা তো আর হলো না। এবার 2.5 বছর পরে ছেলেটির বাড়ির লোক ভাবলো যে আবার তারা ছেলের বিয়ে দেবে। যথারীতি ছেলেটার ইচ্ছে ছিল না বিয়ে থা করার, কিন্তু বাড়ির লোক বলল যে দেখ, একবার নয় সব কিছু খারাপ হয়েছে, সবসময় যে তোর সাথে কিছু খারাপ হবে তা তো নয়, অনেক ভালো মেয়েও আছে। তো ওরা তখন একটা ভালো মেয়ের সন্ধান করতে লাগলো, এবং তারা বলে দেয় যে দেখুন,
মানে ওরা সবটা জানিয়েই বিয়ে দিতে চায় যে আমাদের ছেলের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, এবং সমস্ত এভিডেন্স ওরা রেখে দেয় যে আমার ছেলে যে বা আমরা যে কোনোভাবেই মেয়েটির চলে যাওয়ার জন্য দায়ী নই সেটা যে প্রমাণ হয়ে গেছে সেটা ওরা সব জায়গায় রেখে দেয়। তো এরকম করে ওরা মেয়ে খুঁজতে থাকে। তো খুঁজতে খুঁজতে ওরা একটা মেয়ের সন্ধান পায়। মেয়েটিরা খুবই গরিব বাড়ির একটি মেয়ে, 5 বোন, 2 ভাই, গ্রামের একটি মেয়ে। তো ওরা তখন ভাবে যে এই মেয়েটিকে আমরা তাহলে বউ করে নিয়ে আসবো। ছেলেটি সমস্ত কথা বলে, মেয়েটি বলে যে ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, মানুষের জীবনে তো অনেক রকমের ঘটনাই ঘটে, তো তোমার জীবনেও এটা ঘটেছে, তো কি হয়েছে, আমরা নতুন করে জীবন শুরু করব। তো ছেলেটির সাথে মেয়েটির বিয়ে হয়েছে এবং সুন্দর করে ওরা নতুন জীবন শুরু করে। এইবারে বিয়ের পরে কিন্তু প্রথম কিছুদিন সব কিছু ঠিকঠাক চলল। মানে কিছুদিন বলতে একদমই মানে আমি 1 মাসের কথা বলছি। 1 মাসটা কিন্তু সব কিছু নর্মাল ছিল। 1 মাস ঠিক যখন মানে পেরিয়ে যায়, হঠাৎ করেই একদিন রাতের বেলা মানে ছেলেটির আর কি বউ যে ছিল সে চিৎকার করে ওঠে। এবার ছেলেটিরও ঘুম ভেঙে গেছে। তো তার বউ বলছে মানে ওদের যে খাটটা ছিল সেই খাটে একটা বেশ উঁচু হেডবোর্ড ছিল, মানে খাটের যে হেডবোর্ডটা সেটা কিন্তু বেশ উঁচু। হঠাৎ করেই ওর বউ বলে যে কেউ নাকি ওর চুল ধরে টেনেছে, মানে চুলে প্রচণ্ড ধরে টান লেগেছে, মনে হলো যেন কেউ চুল ধরে টেনেছে। এবার ছেলেটা উল্টো দিক করে শুয়ে আছে, এবার ছেলেটি হঠাৎ করে তার বউয়ের চুল ওইভাবে মাঝরাতে টানতে যাবেই বা কেন? তো ছেলেটি স্বাভাবিকভাবেই বলে যে নিশ্চয়ই তোমার কোনো কিছুতে চুলে টান পড়েছে। এবার খাটে হেডবোর্ডে বালিশ থাকে আর একটা হালকা চাদর ছিল। এবার বালিশের নিচেও যদি চুলটা কিছুটা চলে যায় তাতে নিশ্চয়ই এমন জোরে টান পড়বে না যাতে তার মনে হতে পারে যে কোনো মানুষ ওর চুল ধরে টানছে। এবার মেয়েটিও ভাবে যে সত্যি তো, কে আমার চুল ধরে টানবে? তো স্বাভাবিকভাবেই ও ভাবে যে এটা ওর মনের ভুল। যাই হোক, সেদিনের মতো ব্যাপারটা মিটে গেল। পরের দিন আবার যখন ওরকম ঘুমোচ্ছে মধ্যরাতে, মেয়েটি প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। এইবার কিন্তু চুল টানা নয়, মেয়েটি তোর স্বামীকে বলে যে ওর যখন ঘুমটা ভেঙে যায় মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে থাকে। ওর চিৎকারে ওর হাজব্যান্ডও জেগে গেছে। তো মেয়েটি বলছে ওর পা ধরে নাকি কেউ জোরে টেনেছে এবং ওর পায়ে রীতিমতো লেগেছে। এবং ওর হাজব্যান্ড যখন ওর পাটা দেখছে যে ওর পায়ের কাছে রীতিমতো 3টে লাল দাগ হয়ে গেছে, মানে বেশ লম্বা লম্বা চওড়া চওড়া দাগ। এবার ওর হাজব্যান্ডও ভাবছে যে এই দাগটা হলো কোথা থেকে। তো একবার দেখলো যে ঘরে কোনো বিড়াল ফেরাল ঢুকেছে কিনা, যদিও বিড়াল ঢুকলে এরকমভাবে পা সজোরে কেউ টেনে ধরবে এই এক্সপিরিয়েন্স তো আর হবে না। বিড়াল খুব বেশি হলে আঁচড় দিতে পারে, তার বেশি তো কিছু করা সম্ভব নয়। এইবারে ওরা না একটু বেশ ঘাবড়ে যায় যে ব্যাপারটা কি হচ্ছে, পরপর 2 দিন এরকমভাবে ঘটনা ঘটলো। আর মেয়েটি যে ভুল বলছে না সেটা মেয়েটির পা দেখলেই বোঝা যাচ্ছে, মানে একদম সদ্য দাগ হয়ে গেছে, সদ্য কোনো চোট পেলে মানুষের যেরকম দাগ হয় ওরকম 3টে দাগ হয়ে গেছে। এই যে দ্বিতীয় দিন যে ঘটনাটা ঘটলো এর পরের দিন থেকে কিন্তু মেয়েটির ধুম জ্বর এলো, মানে প্রচণ্ড জ্বর এসে গেছে। তো সঙ্গে সঙ্গে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু ওষুধ দিলেন। এবার ওষুধ দেওয়ার পরে জ্বরটা একটু সামান্য কমলেও খুব বেশি কমলো না, মানে জ্বরটা এক্সিস্ট করছে বাট ওই যে প্রচণ্ড যে জ্বর এসেছিল সেইটা কমে গেছে। এবার জ্বর কমছে না। এবার যখন দেখছে যে মেয়েটির জ্বর কিছুতেই ঠিক হচ্ছে না, তখন ওকে আর একটা অন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবার সেই ডাক্তারের কাছে যখন নিয়ে গিয়ে বলা হয় যেভাবে জ্বর কমছে না, তো স্বাভাবিকভাবেই ডাক্তাররা যেটা করে থাকেন তিনি বলেন যে ব্লাড টেস্ট করতে হবে। এবার ব্লাড টেস্ট করা হলো, ব্লাড টেস্টের রিপোর্ট সব নর্মাল, কোথাও কোনো সমস্যা নেই। এইবার তাহলে ওরা ভেবে পাচ্ছে না যে মানে জ্বরটা আসছে কেন। এবং সব থেকে বেশি মেয়েটার অসুবিধে হচ্ছে রাতের বেলা, মানে ওই রাত 8টা-9টার পর থেকে মেয়েটির শরীর কিন্তু খুব ডিটোরিয়েট করে, একদম ভোর রাত অবধি মেয়েটার শরীর খুব খারাপ থাকে, মানে ওর এতটাই ওর জ্বর আসে যে ও মানে মাথা তুলতে পারে না, এরকম অবস্থা। এবার বাড়ির লোকও খুব অস্থির হয়ে পড়ল, কারণ বাড়ির লোকেরা মেয়েটিকে কিন্তু খুব ভালোবেসেই তাদের ছেলের বউ করে বাড়ি নিয়ে এসেছিল। তার আগে একটা ছেলেটির সাথে এরকম ঘটনা ঘটেছে। তো ওরা ভাবছে যে কি হচ্ছে। এবার ওরা ভাবলো, মানে আশেপাশের লোকজন আত্মীয় স্বজন যারা ছিল তারা বলল যে দেখো তোমার বৌমার যেরকম চিকিৎসা হচ্ছে হোক, নিশ্চয়ই ডাক্তারবাবু ওষুধ তো চেঞ্জ করেছে, নিশ্চয়ই ওর মানে ঠিকঠাকই হয়ে যাবে, তবে তোমরা একটা কাজ করো, তোমরা বাড়িতে একটা পুজো দাও।
ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মানে এই ছেলেটার বিয়ে কিন্তু মানে ওইসব কেস মিটে যাওয়ারও প্রায় 1 বছর পরে হয়েছিল। মানে টোটাল প্রায় 3.5 বছর পরে, মানে ওর বউভাবে চলে যাওয়ার প্রায় 3.5-4 বছর পরে কিন্তু ছেলেটার দ্বিতীয় বিয়ে হয়েছিল। সবাই বলে যে বাড়িতে একটা ভালো করে পুজো করে করিয়ে নাও। এবার বাড়িতে পুজো হবে, ঠাকুরমশাইকে বলা হয়েছে, ঠাকুরমশাই তো সমস্ত লিস্ট করে দিয়েছে যে এই জিনিসপত্র লাগবে, এবং আত্মীয় স্বজন সবাই বলেছে যে দেখো পুজোটা যদি তোমরা ভালো করে দিয়ে দাও তাহলে আর বাড়িতে এরকম সমস্যা হবে না, মেয়েটাও হয়তো সুস্থ হয়ে যাবে। এবারে দেখুন, মেয়েটা গরিব বাড়ির মেয়ে ছিল, কিন্তু মেয়েটি বেশ মানে একদম ঠিকঠাক ছিল, মানে অ্যাক্টিভ, মেয়েটির কোনো শারীরিক সমস্যা নেই, খুব খাটতে পারতো, সব দিক থেকে খুব ভালো, মেয়েটির কোনো সমস্যা ছিল না। তো সেই মেয়ে এরকম জ্বরে ভুগে রোগা হয়ে যাচ্ছে রীতিমতো। যাই হোক, তো বাড়িতে সমস্ত পুজোর তৈয়ারি করা হলো। এবার ঠাকুরমশাইও এসে গেছে, পুজো সন্ধ্যেবেলা থেকে শুরু হবে। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে ঠাকুরমশাই এসে পুজোর যেরকম হয় আর কি, ঠাকুরমশাইরা দেখে যে সব ঠিকঠাক জিনিসপত্র আছে কি না, তো সেগুলো সমস্ত কিছু দেখেছে। দেখা ঠাকার পরে ঠাকুরমশাইয়ের কাছে একটা ফোন এসেছে। তো ঠাকুরমশাই বললো যে ঠিক আছে, আমার বাড়ি থেকে একটা ফোন এসেছে, আমি একটু দরকার আছে, আমি একটু কথা বলে আসছি। তো উনি কি করেছে, ঠাকুর ঘর থেকে বেরিয়ে উনি বাইরে গেটের কাছে কথা বলেছে। এবার কথা বলেছে ধরুন ওই মিনিট 2-3 হবে। মিনিট 2-3 কথা বলার পরে উনি যখন ওই মেন গেট থেকে ওদের ঘরের দিকে আসছে, হঠাৎ করেই এই ভদ্রলোক মানে জোর আছাড় খায়, মানে ঠাকুরমশাই নিজেই আছাড় খেয়ে পড়ে গেছে। এবং ঠাকুরমশাই আছাড় খেয়ে পড়ে যাওয়ায় ওনার মানে পায়ের যে ছোট যে আঙুলটা থাকে না, সেই আঙুলটা এমন করে মচকেছে, মানে পা তো মচকে গেছে, আঙুলটা না যে ছোট একটা নখ ছিল সেই নখটা উল্টে যায়, উল্টে গিয়ে ওরকম রক্ত ঠক্ত বেরিয়ে একদম একাকার অবস্থা, আর ওনারও পায়ে খুব যন্ত্রণা করছে। এবার এমন যন্ত্রণা করছে, আর বয়স্ক লোক ঠাকুরমশাই, তো এনারাও খুব ভয় পেয়ে গেছে। এবার উনি যন্ত্রণায় কাতরাচ্ছে। এমতাবস্থায় ওনার পক্ষে কিন্তু এই আসনে বসে পুজো করাটা কোনোভাবেই সম্ভব নয়। তো ঠাকুরমশাই, সবাই বুঝতে পারলো যে ঠাকুরমশাইকে দিয়ে তো পুজো হবে না, তো কি করা যায়, ওনাকে যাই হোক একটা গাড়ি ডেকে ওনাকে ওনার বাড়ি পৌঁছে দেওয়া হলো। এবার ঠাকুরমশাই বললেন যে তোমরা, এইবারে তখন উনি বলেন যে আমার একজন পরিচিত আছে, আমি তাকে ফোন করে দিচ্ছি, তার ফোন নাম্বার দিচ্ছি, তোমরা কথা বলে নাও, সে এসে পুজোটা করে দেবে, সবই তো মোটামুটি গোছানো আছে। মানে অবস্থা কীরকম ভাবুন, উনি একজনকে ঠিক করে দিলেন, তাকে ফোন করা হলো, সে হঠাৎ করে বলল যে না, আমার আজকে তো কোনোভাবেই হবে না, আমার এক জায়গায় বলা আছে, আমার আজকে একটা পুজো আছে, আমাকে সেখানে যেতেই হবে। তাও উনি বলেন যে আমি দেখছি, যদি আমি মানে সময় করতে পারি তাহলে আমি আসবো। ইন দ্য মিন টাইম এনারা মানে এই ছেলের বাড়ির লোকেরা আরও 1-2 ঠাকুরমশাইয়ের সাথে যোগাযোগ করলো, কিন্তু অদ্ভুত বিষয়, সেদিনকে ওরা এত খোঁজ করেও কোনো ঠাকুরমশাই জোগাড় করতে পারলো না। এবং যে বলেছিল যে ঠিক আছে আমি এই পুজোটা সেরে যাব, সেই ঠাকুরমশাইও কিন্তু সময় করে উঠতে পারলেন না। পুজোর সমস্ত গোছগাছ হয়ে গেছে, জোগাড় যন্ত্র হয়ে গেছে, ভোগ রান্না হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু পুজোটাই করা গেল না। মানে সে ভোর হয়ে গেল, তো তখন ঠাকুরমশাই বললো আর তো কিছু করার নেই, পুজোরও তো একটা নির্দিষ্ট সময় থাকে, যে কোনো সময় তার যা কিছু করা যায় না। উনি বললেন যে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আমি সুস্থ হয়ে আমি তোমাদের এই পুজোটা করে দেবো। এবার এই যে ঘটনাটা ঘটলো, মানে এটা না, মানে সবাই বলছে যে একটা ঠাকুরমশাই তোমরা পেলে না, সেই রাতে একটা ঠাকুরমশাই জোগাড় করতে পারলে না, এত ঠাকুরমশাই আছে। কিন্তু সত্যি ওরা যাদেরকে চিনতো তাদের সবাইকে ওরা কল করে, নয় কেউ ঘুরতে গেছে, নয় কেউ কারুর বাড়ি গেছে, আর যারা অ্যাভেলেবেল ছিল তারাও কোথাও না কোথাও পুজো করতে যাচ্ছে বা তাদের কোনো কাজ আছে। মানে এইটা যখন ঘটলো ওদের ফ্যামিলির সাথে, ওরা একটা জিনিস বুঝে গেল যে কিছু তো একটা সমস্যা আছে, না হলে এইভাবে পুজোর সমস্ত রেডি, অথচ পুজোটা করা গেল না। যাই হোক, ওদিকে ঠাকুরমশাই সুস্থ হয়ে উনি বললেন যে আমি পরের মাসে একটা দিন আছে, ভালো দিন, আমি সেই দিন পুজোটা করব। যাই হোক, ওরা ভাবলো যে ঠিক আছে সেই দিন পুজো হবে। এবার এদিকে ওই বাড়ির বউ, সে মানে কোনোভাবেই কিন্তু সুস্থ হচ্ছে না। মানে জ্বর যদি কোনোদিন কমও থাকে, সেদিন হয়তো তার হঠাৎ করেই প্রচণ্ড মানে ইনডাইজেশন হয়ে যাচ্ছে, প্রচণ্ড বমি হচ্ছে, কিছু খেয়ে সহ্য হচ্ছে না, এইরকম হচ্ছে। আর আরেকটা যে জিনিস খেয়াল করা গেল,
যে এতদিন কিন্তু কিছু হয়নি, বাট হঠাৎ করেই খেয়াল করলো যে ওদের যে ঘরের যে দেয়াল রয়েছে, ওদের যে বেডরুমের যে দেয়াল রয়েছে, সেই দেয়ালের বিভিন্ন জায়গায় না কীরকম দেয়ালটা মনে হচ্ছে যেন কেউ কিছু একটা দিয়ে ঘষেছে, মানে ঘষা 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 দাগ। এবার যখন এই ছেলেটার বিয়ে হয়েছে তার আগ দিয়ে কিন্তু ওদের ঘর রং হয়েছিল, আর ওদের দেওয়ালে এরকম মানে কোনো কিছু ঘষার দাগ কোথাও নেই, মানে অন্য কোনো ঘরের কোনো দেয়ালে যেই সমস্যাটা হচ্ছে তা কিন্তু নয়, শুধুমাত্র ওদের বেডরুমেতেই এই সমস্যাটা দেখা দিল, যেরকম ঘষা ঘষা দাগ। এবার এই বিষয়টাও ওদেরকে একটু ভাবিয়ে তুললো যে কি ব্যাপার, কেন এরকম হচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়। এবার ছেলেটা যে ও না মানে ওই যে বলেছিলাম যে যখন ও প্রথম স্ত্রী এরকম একটা ঘটনা ঘটিয়েছিল তখনও কিন্তু ওর মনে হয়েছিল যে কিছু তো একটা ব্যাপার আছে। ওর কিন্তু মনে প্রথমেই এসছিল যে হঠাৎ করে ও একটা এত বড় স্টেপ কেন নিল। তো এই ক্ষেত্রেও এইবারেও কিন্তু ওর মনে হলো এই যে ওর স্ত্রী দিনের পর দিন ধরে অসুস্থ থাকছে, এত ভালো একটা মেয়ে, যে সুস্থ সবল মেয়ে, এত খাটাখাটনি করতে পারে, এত কাজ করতে পারে, ও তো বিয়ের আগে প্রচুর কাজ করতো, ওদের বাড়িতে ছাগল পোষা হতো, গরু পোষা হতো, মেয়েটা সবই করতো। সেই মেয়েটার কি অবস্থা এখন, সে মানে কিছুই করতে পারছে না, এরকম একটা অবস্থা। তোর বরের তখন মনে হয় যে কিছু একটা অন্য ব্যাপার আছে, নালে দেয়ালে এরকম আওয়াজ হচ্ছে। আর ভোরের দিকে মানে ওই 2:30-3টে নাগাদ প্রত্যেক দিন কিন্তু একটা হালকা আওয়াজ ছেলেটা পেত। মানে ওর বউ তো ওরকম অসুস্থ হয়ে অকাতরে ঘুমোতো, কিন্তু ছেলেটা তো মাঝে মধ্যে জেগে থাকতো যে স্ত্রীর কিছু অসুবিধে হচ্ছে কি না হচ্ছে এগুলো দেখার জন্য। ও কিন্তু অতটা মানে গাঢ় ঘুমে কখনোই ঘুমোতে পারতো না। তো ও ওই 2-2:30-টের পর থেকে মাঝে মধ্যে ওর ঘরের পাশে খচখচানি আওয়াজ পেত, এবং যখন ছেলেটা আওয়াজ পেত ও প্রত্যেকবার উঠে উঠে দেখেছে যে কোথা থেকে আওয়াজটা আসছে, কেন আওয়াজ হচ্ছে। বাট অদ্ভুত বিষয় হচ্ছে ও কোথাও কিন্তু মানে বুঝতেই পারেনি যে আওয়াজটার সূত্র কোথায়। এবার ওর তো মনে হচ্ছে যে কিছু তো একটা ব্যাপার আছে, এবার কী করবে। এবার যেটা হলো যে ওর মনে হলো যে না, আমি যদি এই বাড়িতে এই সমস্যাগুলো ঠিক না করি, এটা কিন্তু ছেলেটার নিজেরই মনে হয় যে আমি যদি সমস্যাগুলো ঠিক না করি তাহলে মনে হয় আমি আমার স্ত্রীকে সুস্থ করতে পারবো না। এবার ওই যে বললাম যে মেয়েটির বাপের বাড়ি তো খুবই গরিব ছিল, তো তাও ছেলেটা বলল, বউকে বোঝালো যে দেখো বাড়িতে আমার মনে হয় কিছু একটা অসুবিধে হচ্ছে, এরকম দেয়ালে বারবার দাগ হয়ে যাচ্ছে, সকালবেলা উঠে দেখতে দেয়ালে পুরো মানে নখ দিয়ে বা ধারালো কিছু দিয়ে চিরলে যেরকম দেয়ালে দাগ হতে পারে সেই রকম দাগ হয়ে যাচ্ছে, এবং ওই দাগগুলো কোথা থেকে হচ্ছে কীভাবে হচ্ছে কেউ জানে না, প্রত্যেক দিনই সকালবেলা দেখছে দেয়ালে নতুন নতুন দাগ। তো ছেলেটা ওর বউকে বলে যে তুমি বাপের বাড়িতে যাও, তোমাকে আমি ডাক্তার দেখিয়ে দিচ্ছি, এবং তোমার চিকিৎসা ক্ষেত্রে বা তোমার ভালো করে খাওয়া দাওয়া করতে বলছে, যা টাকা পয়সা লাগে আমি সব আমি প্রোভাইড করব, কিন্তু তুমি এখন কিছুদিন বাপের বাড়িতে থাকো। তো এই বলে ছেলেটা ওর স্ত্রীকে তার বাপের বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে সমস্ত ব্যবস্থা করে দেয়, এবং ওর বাড়ির লোকের হাতে টাকা পয়সাও দেয়, যেহেতু ওরা খুবই গরিব ছিল, টাকা পয়সা দেয়। এবং দিয়ে আসার পরে ছেলেটা মনে মনে একটা জিনিস ঠিক করে নেয়, এবং ছেলেটি ওর বাবা মাকেও বলে যে দেখো ওকে আমরা ডাক্তার দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, না হলে এই ঘরে আওয়াজ হয়, প্রত্যেক দিন আওয়াজ, আমি তোমাদেরকে বলিনি আর আমি আমার স্ত্রীকেও বলিনি, ও ভয় ঠয় পেয়ে যাবে, এরকম আমার মনে হয় যেন ঘরের মধ্যে কিছু একটা হচ্ছে, কোথাও একটা আওয়াজ হচ্ছে, আর এভাবে দেওয়ালে দাগ কাটছে, এগুলো আমার স্বাভাবিক লাগছে না, এগুলো আমার ঠিক লাগছে না। এবার বাবা মা বলছে তাহলে আমরা কী করব। এবার দেখুন ও যেটা লিখেছে যে ওই ফ্যামিলিটা সেটা কিন্তু মানে খুব মানে একটা সাদামাটা মধ্যবিত্ত ফ্যামিলি, ওরা কখনোই এই মানে এই যজ্ঞ করাবো, এই তন্ত্রক্রিয়া করাবো, এই করাবো, এগুলো ওদের মধ্যে কোনো দিনই ছিল না। এবং ছেলেটির বাবা মা খুব সাদাসিধে, তারা শুধু চেয়েছিল যে তাদের ছেলে যেন ভালো করে সংসারটা করতে পারে। তো বললো যে দেখ তুই যা ভালো বুঝিস কর, আমাদের খুবই মনটা খারাপ, প্রথমবার একটা এরকম ঘটনা ঘটলো, এবারেও তো স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এগুলো আমাদের ভালো লাগছে না। তো ছেলেটাও মনে মনে ভাবে যে না, আমাকে ব্যাপারটা শেষ দেখে ছাড়তে হবে, কি ব্যাপার আছে, কি অসুবিধা হচ্ছে। তো তখন ও কী করে, ঘরের মধ্যে ও যেটা লিখেছে যে ছেলেটা একটা কাচের গ্লাসের মধ্যে জল নিয়ে একটা লেবু চুবিয়ে রেখে দেয়, লেবু চুবিয়ে রাখে, এবং তার পাশে এক টুকরো কর্পূর রেখে দেয়। এবার এই যে জিনিসটা, এটা ওকে একজন বলেছিল যে তুমি এটা করে দেখো। এবার হঠাৎ করেই ও
মানে কোনোখানে কিছু নেই, ও জাস্ট খাটে শুয়ে আছে, ওর সামনেটা ওরকম রেখে দিয়েছে, একটা ছোট্ট কাঠের টুলের উপরে ওটা রেখে দিয়ে ও শুয়ে পড়েছে। হঠাৎ করেই একটা ধোঁয়ার গন্ধে ছেলেটার মধ্যরাতে ঘুম ভেঙে যায়। ছেলেটা দেখছে ঘুম থেকে উঠে ওই যে কর্পূরের যে টুকরোটা রেখেছে সেই কর্পূরের টুকরোটা জ্বলছে, এবং সেই কর্পূরের টুকরোটা জ্বলেই ওই রকম একটা ধোঁয়া ঘরে সৃষ্টি হয়েছে। সেটা মানে ওর কাছে প্রচণ্ড রকমভাবে ওর ভয় লাগে, কারণ কর্পূরটা জ্বালালোকে, কর্পূরটা তো আর নিজে থেকে তো আর আগুন ধরতে পারবে না, নিশ্চয়ই কেউ জ্বালিয়েছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে ওই যে কাঁচের গ্লাসে যে লেবুটা ছিল, দেখছে কাঁচের গ্লাসটা পড়ে রয়েছে পাশে, এবং লেবুটাকে, ওই আস্ত লেবুটাকেই কেউ যেন চটকে মানে মানে পুরো একদম চিপে যেন কেউ ফেলে রেখে দিয়েছে ওই আস্ত গোটা লেবুটাকে। এবং ছেলেটির ঘরটা কিন্তু মানে ভিতর থেকে বন্ধ, আর ছেলেটিদের ঘরে দুটোই ঘর ছিল, ওর ঘর আর পাশে ওর বাবা মায়ের ঘর, তার পাশে একটা ছোট ঠাকুর ঘর। ওর বাবা মা তার ঘরে রীতিমতো ঘুমোচ্ছে, আর এই ছেলেটার ঘরটা ভিতর থেকে ছিটকিনি দেওয়া। এবার তাহলে ওটা করলো কে? এবং ওই কর্পূরের গন্ধে, ওই ধোঁয়ায় যখন ওর ঘুমটা ভেঙে গেছে, ও এই জিনিস দেখছে, দেখে তো ছেলেটার প্রচণ্ড ভয় লেগে গেছে, এটা কি করে হলো। এবং ও না মানে ভয় পেয়েছে, কিন্তু দেখবেন কিছু কিছু সময় মানুষের মধ্যে না একটা অদ্ভুত কি বলে একটা মানসিক জোর চলে আসে। মানুষ যখন একটা খুব মানে খারাপ সিচুয়েশনের মধ্যে থাকে, তখন কিন্তু তার ইন্দ্রিয়গুলো যেন আরও বেশি সজাগ হয়ে যায়। ও পরিষ্কার ওই অবস্থায় বুঝতে পারছে যে ওর ঘরে ও ছাড়াও আরও কেউ আছে, এবং যে আছে সে ওর ক্ষতি করতে, মানে ওর দিকে বারবার মনে হচ্ছে কেউ একটা তেড়ে আসছে, কিন্তু এসেও যেন ওর কাছে আসতে পারছে না, এইরকম একটা কিছু বুঝতে পারছে। একটা হাওয়া ওর কাছে আসতে চাইছে, কিন্তু কোনোভাবে যেন ছিটকে চলে যাচ্ছে। এবং ওইভাবে খাটে বসে থাকা অবস্থায় উনি দেখতেও যে আস্তে আস্তে কর্পূরটা নিভে গেল, একটুখানি কর্পূর রেখেছিল, ওটা নিভে গেল। এবারও ভাবছে, মানে বুঝে গেল যে কিছু তো একটা, মানে এই যে ওর যে একটা মনে হচ্ছে, ওর যে ইনস্টিগেশন আসছিল মনে, যে কিছু একটা এই বাড়িতে আছে, বা কিছু একটা এমন ঘটনা আছে যার জন্য ওনার স্ত্রী বারবার বারবার অসুস্থ হয়ে পড়ছে, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এবার যে ওনাকে বলেছিল, সে বলেছিল ওই লেবুটা কালো হয়ে যেতে পারে, বা লেবুটার মধ্যে কিছু একটা ঘটনা ঘটবে। সেটার বদলে লেবুটার মানে গ্লাসটা পড়ে গেছে, গ্লাস থেকে জলটাও স্বাভাবিকভাবে পড়ে গেছে, লেবুটাকে মনে হচ্ছে কেউ চটকে ফেলে দিয়েছে। এই জিনিসগুলো যখন ও সেই লোকটিকে গিয়ে বলে যে আমি এইটা করেছিলাম, এই তার সাথে হয়েছে, তো এটা শুনে তো সেই ভদ্রলোক বলছে যে তো মারাত্মক বিষয়। মানে অনেক জায়গায় যেটা হয় যে ঘরে কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু অনেকে লেবু কর্পূর এগুলো লিখে দেয়। বলছে যে কর্পূরটা আগুন ধরে গেছে, লেবুটা ওভাবে চটকে কেউ ফেলে রেখেছে, এটা তো মানে যেটা আছে সেই জিনিসটা তো মানে প্রচণ্ড তোমার প্রতি আক্রোশ আছে, বা তোমার বাড়ির লোকের প্রতি আক্রোশ আছে, একটা মানে অত্যন্ত ভয়ঙ্কর কিছু একটা তোমার বাড়িতে রয়েছে। বলছে যে দেখো তুমি আর দেরি করো না, তুমি ইমিডিয়েট কিছু একটা এমন করো, মানে কারোর কাছে যাও বা বাড়িতে কিছু একটা করাও, যাতে করে এই জিনিসটার থেকে তোমরা মুক্ত হও। কারণ তুমি যা বললে এই জিনিস মানে যে বাড়িতে থাকবে সেই বাড়িতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবার বুঝতেই পারছেন, একটা সাধারণ মানুষকে যদি এই কথা বলা হয়, কোনো মানুষ যদি এটা শোনে, খুব স্বাভাবিক তার প্রচণ্ড ভয় লাগবে। তো লোক ছেলেটিও খুব ভয় পেয়ে যায় যে কি করব তাহলে। এবার ওই পজিশনে ওর একটা কথাই প্রথম মনে আসে, সেটা হচ্ছে ওর প্রথম স্ত্রীর কথা। কারণ ওর প্রথম স্ত্রী মানে যেটুকু বুঝেছিল, মানে যেটুকু ওর এক্সপিরিয়েন্স হয়েছিল, তাতেও বুঝেছিল যে সে কিন্তু মানে প্রচণ্ড রকমভাবে মানে পরশ্রী কাতর টাইপের, যেরকম হয় মানুষের মনে, কিছু কিছু মানুষের মনে দেখবেন কারোর একটা ভালো জিনিস দেখলে সেটা নিয়ে খুব জেলাস হওয়া, এগুলো অনেকের মধ্যে থাকে, অনেকের মধ্যে থাকে না, কিন্তু অনেক মানুষের মধ্যে আবার থাকেও। ওনার স্ত্রী কিন্তু, প্রথম স্ত্রী, সেরকম টাইপেরই মানুষ ছিলেন। এবং ও ভাবছে যে বাড়িতে একটা এরকম একটা ঘটনা ঘটেছে, এবং সত্যি বলতে কি যে ঘটনার সাথে এই ছেলেটি বা তার পরিবারের কোনো যোগাযোগ ছিল না, কোনো রকম কোনো মানে হাত ছিল না, তারপরেও এদেরকে কিন্তু প্রায় 2.5 বছর সাফার করতে হয়েছে, বিশেষত এই ছেলেটিকে। তো ভাবছি যে ওই ঘটনার জন্য মানে এই যেগুলো ঘটছে সেগুলোর সাথে ওই ঘটনাটা বা ওটা কিছু কোনোভাবে জড়িত নয় তো, এটা কিন্তু ওর মনে প্রথম আসে। এবার প্রথম যখন এই বিষয়টা ওর মনে এলো, তো ভাবছে যে না, এটা তো কিছু একটা করতে হবে, কিছু একটা তো ভাবতে হবে। এবার কি করবে? তো একজনের কাছে যায়, সে তখন ওকে সবটা শুনে বলে
যে ঠিক আছে, আমি তোমাকে একটা তাবিজ দেবো, সেই তাবিজটা তুমি ঘরে পুঁতে রাখতে হবে, আর তোমাকে তোমার বাবা মা এদেরকে আমি একটা ধাগা দেব, মানে পুজো আর্চা করে একটা ধাগা দেব, সেই ধাগাটা তোমরা পরে থাকবে, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আর ওই তাবিজটা যদি মানে ঘরে পুঁতে রাখো তাহলে তোমার ঘরটা পুরোপুরি এসব থেকে মুক্ত হয়ে যাবে। তো ভাবলো যে ঠিক আছে, এটা করা যেতেই পারে। তো কিছু টাকা দিয়ে ও এগুলো করানোর পরে ওই ধাগা পরে নিল আর ওই তাবিজটাকে ঘরের মধ্যে পুঁতে দিল। কিন্তু এইটা করার ফলে দেখুন, অনেকেই নিজেকে বড় সাধক বলতে পারে, বা কেউ বলতে পারে যে আমার এই ক্ষমতা আছে, অত ক্ষমতা আছে, তত ক্ষমতা আছে। এগুলো বলা যতটা সোজা, অ্যাকচুয়ালি এই ক্ষমতা থাকাটা কিন্তু খুব রেয়ার। এটা কিন্তু সবার মধ্যে থাকে না। সবাই কিন্তু মুখে বড় বড় কথা বললেও কার্যক্ষেত্রে এই জিনিসগুলো করা কিন্তু সত্যিই ভীষণ ভীষণ টাফ। কিছু তো হলোই না, উল্টে যেটা হলো সেটা হচ্ছে এই বিষয়টা আরও খারাপ হলো। এবার যেটা হলো, ছেলেটির বাবা মায়ের ঘরের যে জালনা ছিল, রাত হলেই, মানে রাত মানে অনেক রাত, প্রায় মধ্যরাতে জালনায় মনে হতো কেউ ঢিল ছুটছে, দাম দাম করে আওয়াজ হতো। এবার যথারীতি যখন আওয়াজ হতো, ওরা যখন বাইরে বেরোতো যে কে এটা করছে, যদিও ওদের পাড়ায় এরকম করার মতো কেউই নেই, সেটা ওরাও জানতো, তবুও কারোর বাড়িতে যদি একটা এরকম ঘটনা ঘটে সে তো দেখবে। এবার যখন দেখছে, তখন দেখছে যে কেউ কোথাও নেই, কোথাও কোনো আওয়াজ নেই, কেউ কোথাও নেই, কিন্তু ওরকম মনে হচ্ছে পড়ছে। এটা গেল। দ্বিতীয় একদিন একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে রান্নাঘরে ওনার মা রান্না করছিলেন, রান্না শেষ হয়ে যায়, উনি গ্যাস বন্ধ করে রান্নাঘর ভেজিয়ে উনি স্নান করতে বাথরুমে যান। সেই সময় একা উনিই ঘরে ছিলেন, আর কেউ ছিল না। ভদ্রলোক কাজে গেছিলেন আর ওনার বাবাও কোনো একটা কাজে বাইরে ছিলেন। উনি বাথরুম থেকে কিছু একটা পোড়া গন্ধ পান, এবং ওনার স্পষ্ট মনে আছে যে উনি গ্যাস বন্ধ করে দিয়েছেন রান্নার পরে। তো সেই জন্য উনি গন্ধটা পেয়েছেন, বাট উনি তাও নিশ্চিন্তে স্নান করছে, কারণ উনি ভেবেছেন যে আশপাশ থেকে কোথাও থেকে হয়তো কোনো পোড়া গন্ধ আসছে। উনি অতটা বিষয়টা গ্রাহ্য করেননি। এরপরে যখন গন্ধটা আরও বেশি তীব্র হতে থাকে, উনি বাথরুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েন দেখার জন্য যে কি হলো। উনি দেখেন যে ওনার রান্নাঘর থেকে ওরকম করে ধোঁয়া বেরোচ্ছে, এবং উনি রান্নাঘরের দরজাটা জাস্ট ভেজানো ছিল, উনি সেটাকে খোলেন। খুলে উনি যেটা দেখলেন সেটা দেখে ওনার চক্ষু চড়ক গাছ। উনি দেখছেন যে রান্নাঘরে গ্যাসের উপরে, মানে এটা এরকম ওনার সাথে কোনো দিন ঘটেনি। মানে ওনার ঘরে না, মানে অনেকেরই দেখবেন থাকে প্লাস্টিকের বড় গামলা, যেখানে অনেকে বাসন টাসন ধুয়ে এমনি রেখে দেয়, তো ওনার বাড়িতেও ছিল, এবং সেটা অলওয়েজ মাটিতে মেঝেতে রাখা থাকতো, সেটা শেলফে থাকতোই না, সেটা গ্যাসের পাশে থাকা বা উপরে থাকা তো দূরস্থ। উনি দেখেন যে ওই প্লাস্টিকের বড় গামলাটা কেউ গ্যাসের উপরে চাপিয়ে দিচ্ছে, এবং সেটা পুরো পুড়ে গলে গলে ওই মানে গ্যাসের যে বার্নার যে স্টোভটা তার উপর দিয়ে পড়ে নিচে রীতিমতো পড়ছে, মানে গলে গলে পড়ছে, মানে মোল্টেন প্লাস্টিক আর কি। আর সেটা থেকে একটা চরম দুর্গন্ধ বেরোচ্ছে, চরম ধোঁয়া। উনি সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে উনি মানে প্রচণ্ড ভয় পেয়ে যান। তো ওনার চিৎকার চেঁচামেচি উনি শুরু করেন। তো ওনাদের পাশে একজন ছিল, তারা এসে তারা দেখে বলছে কি অবস্থা। তো সঙ্গে সঙ্গে জল ঠল দেওয়া হয়। ওনাদের যে মানে দেয়াল ছিল রান্নাঘরে, সেই দেয়ালের একাংশে সামান্য একটু অংশ কালচে হয়ে যায়, মানে পুড়ে যায়, এবং খুবই বাজে অবস্থা। তো ওনাকে সবাই বলছে যে তুমি এরকম প্লাস্টিকের জিনিসটাকে কেন গ্যাসের উপরে রেখে গেছো। এবার বুঝতেই পাচ্ছেন, যেটা উনি করেননি সেটাই যদি হয় তাহলে মনে একটা বিশাল প্রশ্ন জাগবে, যেটা কি করে হলো। সেম জিনিসটা ওনার মনেও প্রশ্নটা জাগে। এইবারে উনি সবাইকে একই কথা বললেন যে আমি এটা করিনি। এবং এই ছেলেটি যখন বাড়িতে এলো, সবটা শুনলো, ও কিন্তু একটুও অবাক হয়নি, বা ও কিন্তু একটু ওর মাকে অবিশ্বাস করেনি, কারণ ও বুঝতে পারছিল যে এইগুলো এবার হবে। কারণ যেটা জিনিসটা দিয়েছে সেটায় যে কোনো কাজ হচ্ছে না সেটা কিন্তু ছেলেটাও বুঝতে পারছে, কারণ প্রত্যেক দিন রাতের বেলা ওর কিন্তু মধ্যরাতে ঘুমটা ভাঙছে, এবং ও পরিষ্কার বুঝতে পারছে কেউ যেন ওকে মানে কিছু একটা ওর ক্ষতি করতে চাইছে। যেরকম ছেলেটা একদিন বাথরুমে ঢোকে এবং বাথরুমের লাইটটা অফ হয়ে যায়, ইভেন বাথরুমের দরজাটাও লক হয়ে যায়, মনে হয় যেন কেউ বাথরুমটাকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, হঠাৎ করেই ছেলেটির প্রচণ্ড বাথরুমের মধ্যে গরম লাগতে থাকে, এত গরম লাগতে থাকে মানে ওর মনে হচ্ছে না হাঁসফাঁস করছে। আর সময়টা কিন্তু এতটা গরমের সময়ও ছিল না। তো
এরকম একটা ঘটনা ঘটে। এবং যখন ওর প্রচণ্ড হাঁসফাঁস করা শুরু হয়, তো ও ভাবে যে একটু বাথরুমে আছে, একটু কল থেকে জল নিয়ে চোখে মুখে দিই। এবং ও কলটা খোলে, কিন্তু ও দেখে কল থেকে কোনো জল পড়ছে না। এবং সেদিন ওর মানে পুরো সাফোকেশন হয়ে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো। অনেক দরজা ধাক্কাধাক্কির পরে ওর বাবা আওয়াজ শুনতে পায় এবং এসে দরজাটা ধাক্কা মারে, এবং বাইরে থেকে ধাক্কা মারার পরে খোলে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে দরজাটা বাইরে থেকেও লক করা ছিল না, বাইরে থেকেও আনলক ছিল, এবং ভিতর থেকে আনলক তো ছিলই। মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছে করে ওকে বাথরুমের মধ্যে মানে সাফোকেট করে ওর কোনো ক্ষতি করতে চাইছিল। এবার এই ঘটনাটা যখন ঘটলো, তখন কিন্তু ওরা খুব ভয় পেয়ে যায় যে আজকে এই অগ্নিকাণ্ডটা যদি আরো বৃহৎ আকারে হতো তাহলে কি হতো। এবার আশেপাশের লোকজন যারা ছিল তাদেরকে না ওরা এই বিষয়টা প্রথম বলেনি যে ঘরের মধ্যে রোজ রোজ এরকম ঘটনা ঘটছে। এবার এই বিষয়টা যখন বেড়ে গেল, তখন ওরাও ঘটনাটা সবাইকে বলা শুরু করে যে আমাদের সাথে এরকম মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটছে, আমরা বুঝতে পারছি না কি করব। এবার ওদের একজন খুব ভালো প্রতিবেশী ছিল, তো তারা শুনে বলছে যে আমারও মনে হচ্ছে এটা তোমাদের কোনো কিছু হবে। দেখো তোমাদের যে বাড়ির যে বউ ছিল সে তো খুব একটা ভালো ছিল না, তারই হয়তো আত্মা এই ছেলেটাকে, যেহেতু দ্বিতীয় বিয়ে করেছে, ও সংসার করতে চাইছে, হয়তো সেই জন্য ওদেরকে সংসার করতে দিচ্ছে না। এবার এই সেম জিনিসটা কিন্তু ছেলেটার মনে প্রথম থেকেই ছিল। প্রথম থেকেই ওর মনে হচ্ছিল যে এই বিষয়টার জন্য হয়তো ওর প্রথম স্ত্রী যে চলে যায় সেটাই হয়তো কোনো না কোনোভাবে দায়ী। কিন্তু ওইভাবে তো আর একটা মৃত মানুষের নামে তার ওরকমভাবে তো কোনো দোষ তো আর দেওয়া যায় না। বাট অ্যাকচুয়ালি যে কী হচ্ছে সেটা কিন্তু ওরাও বুঝতে পারছে না। এবার যার থেকে ওরা ওই তাবিজ নিয়েছিল তাকে গিয়ে যখন ঘটনাগুলো বলে, তো সে বলছে যে না নিশ্চয়ই আপনারা কোনো ভুল করেছেন, আপনারা নিশ্চয়ই ঠিক করে তাবিজটা রাখেননি, নিশ্চয়ই আপনারা আমি যেভাবে বলেছিলাম আপনারা সেভাবে শুদ্ধ বস্ত্রে নিশ্চয়ই ওই ধাগাটা পরেননি, তাই আপনাদের অসুবিধে হচ্ছে। এবার ওরা কিন্তু উনি যেভাবে বলেছিল সবটা সেভাবেই করেছে। এবার এরা বুঝে গেল যে একে দিয়ে কাজ হবে না। এদিকে ওনার স্ত্রী কিন্তু বাড়িতে যখন গেছে সে কিন্তু বেশ সুস্থ হয়ে গেছে, মানে বাড়িতে সে অতটা যত্নেও নেই, তাতেও কিন্তু সে সুস্থ বোধ করছে, সে আগের থেকে অনেকটা ভালো আছে। স্বাভাবিকভাবেই সে তার স্ত্রী বলছে যে ঠিক আছে আমি তো এখন ভালো হয়ে গেছি, আমি তাহলে চলে যাই। কিন্তু ছেলেটার মনে এই বিষয়টা নিয়ে এতটাই ভয় ছিল, ও কিন্তু স্ত্রীকে বলে না তুমি এখন এসো না, কারণ তুমি যদি এখন আসো তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে, আর সমস্যা হলে এবার কিন্তু একটা বড়সড় কিছু হতে পারে। এবার ওনা মানে এই স্ত্রীকে আর কি এতটা কিছু খুলে বলতে চাইছো না সেই মুহূর্তে, কারণ ভেবেছে যে আমি যদি বলি ও বিশ্বাস করবে কি করবে না, তার থেকেও বড় কথা যদি ভয় পেয়ে যায় তাহলে বিষয়টা আরও খারাপ হতে পারে। তো এই জন্য না ও বলতে চাইছিল না। তো বলে যে ঠিক আছে আর কিছুদিন তুমি থাকো, তারপরে তোমাকে আমি গিয়ে নিয়ে আসবো। এদিকে এরা ভাবছে কি করা যায়, প্রত্যেক দিনই কিন্তু এরকম হচ্ছে। এবার এরকম হতে হতে হঠাৎ একদিন যেটা হলো, ছেলেটির বাবার একটা খুব বাজে রকমভাবে উনি পড়ে গেলেন, এবং এই পড়ে যাওয়াটা কিন্তু খুব অদ্ভুত রকমের পড়ে যাওয়া। তো উনি নাকি ছাদে বিকেলবেলা জামা কাপড় তুলতে গেছিলেন, ভদ্রলোক একতলা বাড়ি, ছাদে গেছে জামা কাপড় তুলতে। তো জামা কাপড় তুলে উনি যখন সিঁড়িতে আসছেন, সিঁড়ি দিয়ে যখন নামছেন, হঠাৎ করেই ওনার মনে হয় যেন কিছু একটা ওনার সিঁড়ির কোনায় দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু বিকেলবেলার ঘটনা আমি বলছি, কোনো সন্ধ্যেবেলা না, কোনো রাতের বেলা না, বিকেলবেলা। তো উনি জামা কাপড় হাতে উনি পিছন ঘুরে তাকিয়েছে যে ওখানটা কি আছে, কিছু একটা দেখলাম মনে হলো, এরকম একটা ওনার ফিলিংস হয়। তো উনি যখন ঘাড় ঘুরিয়ে দেখেন, ওনার মনে হলো কিছু একটা যেন দৌড়ে চলে গেল ছাদে। এবার ভদ্রলোক দেখছে যে কিছু একটা দৌড়ে চলে গেল, সেটা কোনো প্রাণী না কি উনি কিছু বুঝলেন না। তো উনিও তখন জামা কাপড় নিয়ে আবার ছাদের দিকে গেছে। ছাদে কি উনি দেখছেন ছাদে কিছু নেই। এবার উনি ওখানে কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকেন, ভাবলেন যে ঠিক আছে তাহলে এটা হয়তো আমার মনের ভুল, এত কিছু জীবনে ঘটছে, বাড়িতে এত কিছু ঘটছে, ঠিক আছে। তো উনি তখন আবার কি করে, ছাদের দরজাটা বন্ধ করে দেন। এবার ছাদের দরজাটা বন্ধ করে উনি যখন সিঁড়ি দিয়ে নামছেন, এমন সময় মনে হলো ওনার ঘাড়ের কাছে কেউ একটা ওনাকে সজোরে ধাক্কা মারল, এবং ওই জামা কাপড়গুলো নিয়ে উনি হুড়মুড়িয়ে মানে একদম সিঁড়ির থেকে প্রায় 3-4টে সিঁড়ি উনি গড়িয়ে পড়ে গেলেন। কিন্তু ভাগ্য ভালো ছিল, যেহেতু ওনার সঙ্গে অনেক জামা কাপড় ছিল, ওনার কিন্তু মেজর চোট কিছু লাগেনি। মানে এমনি হাতে পায়ে উনি চোট পান, একটা জায়গা কেটেও যায়, কিন্তু বড় সড়ো কোনো দুর্ঘটনা সে যাত্রায় ঘটল না।
কিন্তু বিষয়টাতে যে বয়স্ক মানুষ হঠাৎ করে পড়ে গেছে, চোট তো পাবেই, আর তার থেকেও বড় কথা উনি খুব ভয় পেয়ে গেছিলেন। এবার উনি তখন সেই কথাটা ঘরে জানালেন। ওনার ছেলে দেখছে না, এবার তো এটা ভীষণ বাড়াবাড়ি হচ্ছে, আমি এই অবস্থায় স্ত্রীকেও আনতে পারবো না, যে কোনো মুহূর্তে ওনার মা বাবা বা ওনার কোনো বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে, কিছু তো করতে হবে। উনি তখন ভাবলেন যে না, এইভাবে কিছু হবে না। তো উনি তখন ওনার বাবা মাকে নিয়ে উনি ভাবলেন যে আমি তারাপীঠ যাব। ওনার নিজেরই মনে এলো যে আমি মাকে জানাবো, কারণ আমার পক্ষে মানে উনি যে যার কাছে আর কি এই সমস্যাটা বলে তাবিজ নিয়েছিলেন তাকে কিন্তু ওনাকে বেশ ভালো পরিমাণে একটা টাকা দিতে হয়েছিল। এবার বুঝতেই পারছি একটা মধ্যবিত্ত পরিবার, সেখানে তো আর এত বাহুল্য থাকে না যে মানে একে টাকা দেবো তাকে টাকা দেবো, আর কে ভালো কে খারাপ কে ভণ্ড সেটা তো আর ওপর বোঝা যায় না, মানুষকে ঠেকে ঠেকে শিখতে হয়। এবার এই ঠেকে শিখতে গেলেও প্রচুর টাকা লাগে। তো ওই লোকটি মানে যে আর কি ওনাকে বলেছিল ওই লেবু আর কর্পূর রাখার কথা, সেই তখন বলে যে একটা কাজ করো, তুমি তারাপীঠ যাও, তুমি ওখানে গিয়ে মাকে তোমার সমস্ত জানাও এবং তারাপীঠে পুজো দিয়ে সেই ফুল তুমি ঘরে রাখো, প্রত্যেকটা ঘরে রাখো, দেখো কি হয়। ভগবানের উপরে তো আর কেউ নেই, আর এই যে যেটা ঘটেছে তোমার পরিবারের সাথে যেটা ঘটেছে তার জন্য তুমি সাফার করেছো, তোমার জীবনের 2.5 বছর অনেক কষ্ট গেছে, ইভেন ওনার চাকরি নিয়েও টানাটানি হয়ে গেছিল একটা সময়। তো বলছে তুমি মায়ের কাছে যাও। এবার উনিও ভাবলো যে সত্যি তো, মায়ের কাছে যাই, গিয়ে পুজো দিই। তো উনি তারাপীঠ যায়। এবার তারাপীঠ ওনারা যান এবং তারাপীঠে গিয়ে ওনারা খুব ভালো করে মায়ের পুজো দেন। মায়ের এবার এই তারাপীঠ যেতেও কিন্তু অনেক ব্যাপার, উনি মানে ও লিখেছে, এবারে যিনি ঘটনাটা পাঠিয়েছে তিনি লিখেছেন যে তারাপীঠে যখন ওনারা কি পুজো দিতে যাচ্ছিল, মানে ওনারা যে ট্রেনে যাবে সেই ট্রেনটা ওনারা মিস করে যায় এবং ওনারা বাড়ি থেকে ভেবেই গেছিল যে যাই হোক আমাদের তারাপীঠ পৌঁছতেই হবে। তো ওনারা সেই টিকিট ওনাদের ক্যান্সেল হয়, তারপরে আবার টিকিট কেটে ওনারা রাতের ট্রেনে তারাপীঠ পৌঁছয়। মানে প্রত্যেকটা ভালো কাজে কিন্তু ওদের প্রচুর প্রচুর বাধা এসেছে। যাই হোক ওখানে যায়, মায়ের পুজো আর্চা দেয়। তো ওইখানেই ওনাদের যিনি পান্ডা ছিলেন, মানে ওনারা কি যে জায়গায় ছিলেন, তো সেখানে যিনি পান্ডা তিনি খুব ভালো ছিলেন। তো তিনি ওনাদের পুজোর ব্যবস্থা সব করে দিয়েছিল। তো তাকে আর কি ওনার মা ঘটনাটা বলে যে এই ঘটনা ঘটছে, তাই আমরা পুজো দিতে এসেছি। তো তখন বলছে যে আপনাদেরকে একজনের সাথে আমি আলাপ করিয়ে দেবো, আপনারা তার কাছেও যেতে পারেন, মা তো আছেনই, মা তো আপনাদেরকে আশীর্বাদ করবেই, কিন্তু আমি যার সাথে আপনার আলাপ করাবো তিনি কিন্তু খুব ভালো একজন, মানে খুব শক্তিশালী একজন তন্ত্র সাধক, তিনি আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবে। এবার যাদের যেরকম একটা এক্সপিরিয়েন্স হয় তাদের মানে মন মানসিকতাটাও তো কিছুটা সেরকমই হয়ে যায়। তো তখন ওই লোকটা বলে যে না না, আমরা শুধু মায়ের কাছে পুজো দিতে এসেছি, মায়ের কাছে পুজো দেবো ওইটুকুই, আমরা কারোর সাথে দেখাও করব না, আর সত্যি বলতে কি আমাদের অত টাকা নেই যে আমরা টাকা দিয়ে করব, মানে এত কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবার তখন ওই লোকটা বলে যে না না, উনি কিন্তু ওরকম টাকার বিনিময়ে কাজ করেন সেরকম কিন্তু একদমই নয়, উনি শুধু মাঝে মধ্যে তারাপীঠ আসেন, মায়ের সাধনা করেন, উনি চলে যান, এবং উনি কিন্তু বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার, মানে ওনার প্রফেশনাল ফিল্ডটা সম্পূর্ণ অন্যদিকে। উনি শুধুমাত্র মাকে ভালোবেসে এবং ওনার এই তন্ত্র সাধনার প্রতি একটা প্যাশন আছে, একটা প্রবল ইন্টারেস্ট আছে, সেই জন্যই উনি এগুলো করেন। আদারওয়াইজ কিন্তু উনি মানে কেউ টাকা দিয়ে কোনো কাজ করাবে এরকম উনি নন। তো বললো তখন ওরা কিন্তু খুব একটা আশা ছিল না, ভেবেছে ঠিক আছে মায়ের পুজো দিয়েছি, মায়ের এই প্রসাদী ফুল, মায়ের আশীর্বাদী ফুল এগুলোই ঘরে নিয়ে যাব। তো সেদিন বিকেলবেলা ওনারা দেখা করেন, এবং দেখা করেন কোথায়, ওই মহাশ্মশানের আগে যে জায়গাটা রয়েছে সেখানে। তো উনি বললেন, মানে উনি পরিচয় করিয়ে দেয়। তো দেখছে ভদ্রলোককে কিন্তু দেখতে ওই যেরকম সাধকরা হয়, তন্ত্র সাধকরা যেরকম তাদের রূপ হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেরকম দেখি সেরকম একেবারেই নয়। উনি অবশ্যই লাল বস্ত্র পরেছিলেন, কিন্তু ওরকম লম্বা চুল লম্বা দাড়ি সেরকম একদমই নয়, সাদামাটা। এবং তাকে দেখে মনেই মানে এমনি দেখলে কেউ বলবেই না যে উনি এই ধরনের সাধনা করেন বা এই ধরনের ফিল্ডে আছেন। তো ওনাকে সমস্তটা বলা হয়। উনি বললেন যে দেখো, তুমি তো আসল জায়গাতে মাকে সব জানিয়েছো, মাই সব ঠিক করে দেবেন, তবে আমি একটা জিনিস তোমাদেরকে বলছি, তোমরা যেটা করবে। উনি একটা জিনিস দেন, বলেন যে আমি একটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদের যে ঘর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আসলে তোমরা যেটা ভাবছো সেটাই। তোমার যে প্রথম স্ত্রী ছিল সে তো নিজে একদমই মানে তার যে মানসিকতা ছিল সেটা তো ঠিকঠাক ছিল না,
এবং সে জানতো যে সে ভুল করেছে, এবং সে যখন একটা এরকম স্টেপ নিয়ে ফেলে যে নিজেকেই আমি আর রাখবো না, এরপরে সে কিন্তু একটা অতৃপ্ত আত্মা হয়ে যায়। কারণ সে নিজে জীবনে শান্তি পায়নি, সে যেটা চেয়েছিল সে সেটাও পায়নি। ইভেন সে এটাও পরবর্তীকালে বুঝতে পারে যে সে যেটা করেছে সে নিজে আত্মহননের পথ বেছে নিয়ে, সেটাও সে ভুল করেছে। তো সেই জন্য কিন্তু তার মুক্তি হয়নি। বলছে তার মুক্তি হয়নি বলেই কিন্তু সে এখন যখন দেখছে যে তোমরা আবার নতুন করে ভালো করে জীবনে চলার চেষ্টা করছো, বাঁচার চেষ্টা করছো, সে এটা নিতে পারছে না। বলছে এটা অনেক ক্ষেত্রে হয়, এটা খুব অস্বাভাবিক ঘটনা তা নয়। কিন্তু উনি বলেন যে আমি তোমাদেরকে একটা জিনিস দিচ্ছি, এবং আমি একটা এখানে আহুতি দিয়ে দেব, এবং এই যে জিনিসটা দিচ্ছি এটা যদি তুমি ঘরে রেখে দাও এবং সেটা 3 দিন রাখবে, 3 দিন রাখার পরে জিনিসটা তোমরা নিয়ে কোনো নদীতে ভাসিয়ে দেবে। বলছে যে এটা কি হবে? তখন এরা জিজ্ঞেস করেছে কি হবে, তো তখন বলে যে আসলে এই আত্মাটার মুক্তি হয়নি বলেই কিন্তু ও এরকম করছে। আর কারণ ও নিজেও এখন যে স্তরে রয়েছে সেখানে সেও ছটফট করছে, ফলে তার মনে একটা প্রবল আর কি খারাপ লাগা কাজ করছে যে না, আমি একে শান্তিতে থাকতে দেবো না, আমি একে সংসার করতে দেবো না, এরকম একটা কিছু তার চলছে, এবং সেই জন্যই কিন্তু এইগুলো হচ্ছে। এবং উনি বলে যে এই যে যতদিন ছেলেটার বিয়ে হয়নি ততদিন কি কোনো সমস্যা হয়েছে? বলছে না, ততদিন কোনো সমস্যা হয়নি, আমরা কিছু কোনোদিনও বুঝতেও পারিনি। তো উনি বললেন হ্যাঁ, এই জন্যেই সমস্যাটা হয়নি, কারণ ব্যাপারটা অন্যরকমভাবে চলছিল। যেহেতু ছেলেটার বিয়ে হয়ে গেছে এবং ছেলেটার স্ত্রী ভালো, সব কিছু ভালোভাবে সংসার হচ্ছে, সেই জন্যই কিন্তু বারংবার এরকম বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। তো উনি বলেন যে তোমরা কালকে সকালে আরেকবার মায়ের মন্দিরে আসবে এবং একটা বস্ত্র মায়ের আর কি এখানে ছুঁয়ে দিয়ে যাবে, এবং তোমার স্ত্রীকে যখন এই বাড়িতে আনবে, শ্বশুর বাড়িতে তোমার দ্বিতীয় স্ত্রীকে, তাকে কিন্তু সবার আগে মায়ের আশীর্বাদী ফুল মাথায় ছুঁয়ে দেবে এবং ওই শাড়িটা তোমার স্ত্রীকে পরতে বলবে। তাহলে দেখবে আর কোনো কিছু হবে না। একটা জিনিস দিয়ে দেয়, বলে এটা তোমরা ঘরে রেখে দেবে। এবার এরা তো চলে এলো, চলে আসার পরে মনে একটা বিশাল পজিটিভিটি এলো, মায়ের কাছে পুজো দিয়ে মনটাও খুব ভালো। তো ওরা মায়ের আশীর্বাদী ফুল টুল সব ছুঁয়ে দেয় ঘরে, বিভিন্ন ঘরের দরজায়, সব দরজা টরজায় ছুঁয়ে দেয়, আর যে জিনিসটা দিয়েছিল ওই জিনিসটা ঘরে রেখে দেয়। এবং ওই জিনিসটা যখন উনি ঘরে রেখে দেয়, বলছে যে ঘরটা না মানে কীরকম একটা রাখার সাথে সাথে পুরো মনে হলো যেন ঘরটা যেন থরথর করে একটু হালকা কেঁপে উঠলো, থরথর করে হালকা করে যেন কেঁপে উঠলো, এবং মনে হলো যেন ঘরের জিনিসগুলো কীরকম একটা হয়ে গেল, মানে কিছু যে একটা হলো ঘরের মধ্যে সেটা বোঝা যাচ্ছে। এবং এই জিনিসটা যেদিন রাখা হয়, ঠিক তার দ্বিতীয় দিন যেদিন, মানে 3 দিন তো রাখতে বলছিল, দ্বিতীয় দিন রাতের বেলা বলছে যে বাইরে সামান্য বৃষ্টি শুরু হয়েছে, মানে সেটা খুব একটা বিশাল ঝড় ঝঞ্ঝা হচ্ছে সেটা কিন্তু নয়, একদমই হালকা হালকা বৃষ্টি এবং হালকা হালকা হাওয়া দেওয়া শুরু হয়েছে। তো হঠাৎ করেই ওদের যে বাড়ির সামনে একটা সুপুরি গাছ ছিল, তো সেই সুপুরি গাছটা হঠাৎ করেই দড়াম করে আওয়াজ করে সুপুরি গাছটা পুরো উপড়ে পড়ে যায়। মানে খুব জোরে যদি ঝড় হয়, খুব জোরে যদি বাতাস বয়, কালবৈশাখীর ঝড়ের যে তাণ্ডব আমরা দেখি, সেই রকম তাণ্ডব যদি হয় তাহলে একমাত্র এরকম হয় যে ওরকম বড় গাছ উপড়ে পড়ে। আর সেদিন কিন্তু এরকম কোনো ঝড় ঝঞ্ঝা তাণ্ডব কিছুই হয়নি, খুব সাধারণ বৃষ্টি আর খুব হালকা একটা হাওয়া দিয়েছিল। এবং এই জিনিসটাতে তোরা বাড়ির লোকেরা খুব ভয় পেয়ে যায় যে কী হলো রে বাবা। তো তখন এই ছেলেটা বুঝতে পারে যে ওই জিনিসটা হওয়ার পরে ঘরটা যেন এরকম শান্ত হয়ে গেল, এবং ওই ভদ্রলোক বলেছিলেন যে এই আত্মার মুক্তি হওয়াটা খুব দরকার। তখন বুঝলো ওই আত্মা যেটা ছিল, যে জিনিসটা ছিল, সেটা এখান থেকে চলে গেল, এবং সেইটা বোঝানোর জন্যই হয়তো ওই গাছটা ওইভাবে পড়ে গেল। তো এইটার পরে ওরা ভাবলো যে না, একবার আবার মায়ের কাছে যাই, গিয়ে 3 দিন হয়ে যায়, তারপরে ওরা ওই জিনিসটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে চলে আসে। আর ওরা তারপরে ভাবলো যে আমরা আবার তারা মায়ের কাছে যাই, সেখান থেকে উনি ওনার দ্বিতীয় স্ত্রী ছিল তাকেও বাড়ি থেকে নিয়ে যায়, বাপের বাড়ি থেকে তাকে নিয়ে আগে মায়ের মন্দিরে যায়, গিয়ে আশীর্বাদ নেয়, আবার পুজো দেয়। পুজোটা তখন আর উনি ওই ভদ্রলোক আর তখন ওখানে ছিল না, তাই ওনার সাথে আর দেখা হয়নি, কিন্তু ওই যে পান্ডা যিনি ছিলেন তার সাথে দেখা হয়েছিল। তো সেও তখন বলল একই কথা যে বাহ, খুব ভালো হয়েছে, যা হবার ভালো হয়েছে, জানবেন মায়ের কৃপায় আর আপনাদের দেখবেন কোনো অসুবিধে হবে না, এবার দেখবেন সব ঠিক হবে। তো তারপরে উনি ওনার স্ত্রীকে নিয়ে পুরো পরিবার নিয়ে আবার বাড়িতে আসে,
এবং ওই বাড়িতে আসার পর থেকে আর কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি। মানে ভাবুন যে মানুষটা যে নিজেই ভুল করেছিল এবং সে নিজের ভুলের জন্য সে অন্যকে দোষারোপ করেছিল, যাদের কোনো দোষ ছিল না, যে ওকে সুযোগ দিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তার একটা ভালো মানুষকে ঠকানোর জন্য তার নিজেরই কিন্তু একটা করুণ পরিণতি হলো। কিন্তু তারপরেও কিন্তু সে আর কি হয়তো বুঝতে পেরেছিল যে তার এটা ভুল করা হয়েছে, ভুল পদক্ষেপ নিয়েছে, তারপরেও কিন্তু সেই ছেলেটির ক্ষতিই করতে চেয়েছিল। কিন্তু ওই যে বলে যে ভগবান মাথার উপরে থাকলে সব কিছু ঠিকঠাক হয়, সব কিছু তিনি দেখেন। তো সেই জন্যই মা তারার আশীর্বাদে কিন্তু পুরো ফ্যামিলিটা একটা বড় বিপর্যয় থেকে কিন্তু খুব ভালোভাবে বেঁচে গেছিল। এবং শুধু তাই নয়, মেয়েটিরও কিন্তু মুক্তি হয়, কারণ ওই পান্ডাও বলেছিলেন যে হ্যাঁ তাহলে ওই আত্মার মুক্তি হয়ে গেছে। এবং তারপর থেকে কিন্তু সত্যি ওদের বাড়িতে আর কখনো কোনো এরকম ঘটনা ঘটেনি, এরকম অস্বাভাবিক কিছু হয়নি। তারপর থেকে কিন্তু ওরা একদমই সুখে শান্তিতে থাকে, কোনোদিন কোনো আর সমস্যার সম্মুখীন ওদের হতে হয়নি। তো এইটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো পুরো শুনে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখবেন। আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিই এবং প্রত্যেকটা কমেন্ট পড়িও। আর যদি ভালো লাগে এই ভিডিওগুলো একটু ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই কিন্তু ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।